এই কষ্ট থেকে রেহাইয়ের জন্য কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারতাম, কিন্তু যাইনি। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি শুধু এহকালে না, পরকালেও তোমাকে চাই। তুমিও তোমার দায়িত্ব সমানভাবে পালন করো। রায়সার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হচ্ছি। আশ্চর্য লাগে, রায়সার জন্য খারাপও লাগছে খুব। নিজেকে স্বার্থপর মনে হলো সে বলতেই কেন বিয়েটা করে ফেললাম, না করলেও পারতাম, মানুষটা কষ্ট পেত না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, টের পাচ্ছি দিন দিন আমি স্বার্থপর হয়ে যাচ্ছি। রায়সার দেওয়া কথা রাখতে পারছি না। আমি রিয়াতে মজতে লাগলাম। রাত দিন রিয়ার সাথে বেড শেয়ার করছি। রায়সার কথা বললেই রিয়া অন্যরকম বিহেভ করতো, কলা কৌশলে তার দিকে আকৃষ্ট করে, আর আমিও তার মধ্যেই ডুবি। রায়সা কেমন আছে, কেমন থাকে, খেলো কিনা, তার কোনো খোঁজটা আমি রাখি না। রিয়া পুরোই আমিটাকে গ্রাস করে ফেলছে। এক রাত দুপুরে রিয়া আর আমি একান্ত মুহূর্তে আছি। বাহিরে তুমুল বেগে বাতাস বইছে শাঁসা করে। জানালার ফাঁক দিয়ে বাতাস বইছে, রুমের পর্দা নাড়াচ্ছে এলো পাতার। এই হঠাৎ আসা খামখেয়ালি বাতাসের বেগ আমার শরীরে পৌঁছাতেই আমি শিউরে উঠলাম। বুকের বাঁ পাশটা তুমুল ব্যথায় কোকিয়ে উঠল। আমার রায়সার জন্য আজ এই মুহূর্তে মন কেমন করতে লাগলো। আমার সহ্য হলো না। জলদি করে উঠতে গেলেই রিয়া আটকালো। আগুন চোখে তাকাতেই সে ছেড়ে দিল আমায়। আমি দ্রুত পায়ে রায়সার রুমে আসলাম। রুমের ভিতরে কোথাও রায়সাকে দেখতে পেলাম না। কান্না এসে জমাট বাঁধল গলায়। আমি বেপরোয়া হয়ে তাকে খুঁজতে খুঁজতে পিছন দিকে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম রায়সাকে। আনমনে দাঁড়িয়ে আছে সে, হাত দিয়ে আকাশপানে কি যেন গোনার চেষ্টা করছে। মন খারাপই দক্ষিণা বাতাসে তার চুল নড়ছে এলো পাতারি, শাড়ির আঁচল উড়ছে। দূর থেকে তাকিয়ে বিষাদিনী লাগছে তাকে। আমি ঠিক সাহস হচ্ছে না তার কাছে যেতে। তার প্রতি এত বেখেয়ালি আমি কি করে হলাম? নিজেকে আর সামলাতে না পেরে কাছাকাছি গিয়ে তার এলো চুলে নাক ডুবালাম। সে মোটেও চমকালো না। আমার স্পর্শ তার চেনা। চোখ বন্ধ অবস্থায় ঘ্রাণ টানতে টানতে জিজ্ঞেস করলাম, এত রাতে একলা এখানে কি করো? সে শান্ত ভঙ্গিতে বলল, একলা কোথায়, এই যে রাতের আকাশ আমার সঙ্গী। আমি আজকাল রাতগুলো তারা গোনার বৃথা চেষ্টা করেই কাটিয়ে দিই। আমি খুব অন্যায় করে ফেলেছি রাইরা, সে ধমকায়। আরে কিসের অন্যায়? কোনো অন্যায় করনি। আমি বহু আগে থেকেই জানি মানুষ এমনই, নতুন পেলে পাল্টে যায়। তবে এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। তবু এতে তোমার কোনো দোষ নেই, সব আমার কপালের দোষ। আমি অনুনয় করলাম, প্লিজ রাইসা, এবারের মতন ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। ঠিকঠাক চললে তো ভালোই। জানো, একটা খুশির খবর আছে। এই বলে আমি তার পাশাপাশি দাঁড়ালাম গিয়ে। সে আমার দিকে না তাকিয়ে বলল, কি? আমি অতি উৎসাহ নিয়ে বললাম, রিয়া প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি, আর তুমিও মা। সে চমকে উঠে মুখ ঘুরিয়ে নিয়ে আসে আমার দিকে। অভিনন্দন মাহির, রিয়ার যত্ন রাখা দরকার এখন বেশি থেকে। তুমি খুশি তো? খুশি মানে খুব খুশি। ঘরে একটা বাবু আসবে, ঘর আলোকিত হবে, হইচই থাকবে, খেলবে, ইস কত মজা হবে। সব কিছু ঠিকঠাক চলতে লাগলো। রিয়া রায়সা দুজনের প্রতি আমি সমান দায়িত্ব পালন করার চেষ্টা করছি। রিয়া তখন 5 মাসের প্রেগনেন্ট। কি একটা সমস্যা হয়েছে তার, ভীষণ অসুস্থ সে। রায়সা তার কাছে যাওয়া মাত্রই রিয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, আপনি আসবেন না আমার কাছে কয়েকদিন? মা বলেছে বন্ধা কাউকে এ সময় পাশে না রাখতে, তাতে বাচ্চার অমঙ্গল হয়। রিয়ার কথায় বড় সড় ধাক্কা খেলো রায়সা। অসহায়ভাবে আমার দিকে তাকালো, বলল, কি বলছে কি মাহির, এসব তো কুসংস্কার। আমি বাচ্চার লোভে রিয়ার কথাকেই গুরুত্ব দিলাম। রায়সাকে বললাম, যা বলছি শুনে নাও না, যাও নিচের রুমে, সত্যি হয়তো কোনো বিপদ হতে পারে। আমার কথা শুনে রায়সা এমনভাবে তাকালো আমার দিকে, মনে হলো এর থেকে আশ্চর্যজনক কথা সে জীবনেও শোনেনি। ঝট করে সে বেরিয়ে গেল রুম থেকে। আমি রিয়াকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। পরদিন সকাল হলো, কিন্তু রায়সাকে আর দেখা গেল না। না দেখতে পেয়ে খুঁজতে লাগলাম, পাইনি। অবাক হলাম বেশ। না বলে কোথায় যাবে? তার বাপের বাড়িতে কল দিলাম, সেখানে নেই। তারপর তার আর আমার পরিচিত সবার কাছে কল করলাম, না, সে কোথাও যায়নি। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। হলো কি রায়সার? ড্রেসিং টেবিলে চোখ পড়তেই দেখি ছোট্ট একটা চিরকুট রাখা। আমি তাড়াতাড়ি খুলে পড়তে লাগলাম।
তাতে লেখা, আমার সব সুখ বিসর্জন দিয়ে তোমার সুখে তোমায় বিয়ে করেছিলাম, কিন্তু কখনো কল্পনাও করিনি আমার মূল্য তোমার কাছে জিরো হয়ে যাবে। এতদিন কষ্ট পেলেও নীরবে সয়ে গেছি, কিন্তু আজ আর সম্ভব হয়নি। কষ্ট সহ্যের বাহিরে হয়ে গেছে। এমন ধাক্কা আমি জীবনেও খাইনি। তুমি রিয়ার সামনে আমাকে অপমান করেছো, আমার মূল্য শূন্য সেটা বুঝিয়েছো। এটা আমি মেনে নিতে পারিনি। তুমি শিক্ষিত হয়েও এসব কুসংস্কারের কথা কিভাবে এসব বিশ্বাস করো, অবাক লাগে। যাই হোক, আমি বুঝে গেছি তোমার জীবনে এখন আর আমার মূল্য নেই। তোমাদের সামনে আমার আর থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। খামোকা খুঁজো না, খুঁজলেও পাবে না। চিরকুট হাতে স্তব্ধ হয়ে বসে পড়ি মেঝেতে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা। রিয়া এসে আমাকে তোলে, বলে, এত আপসেট হওয়ার কিছু নেই, উনি চলে আসবেন দেখো। প্রথমবার রিয়াকে আমার খুব ঘৃণা লাগলো। রিয়ার মনোভাব আর রাইসার মনোভাব সম্পূর্ণ আলাদা। বহু খুঁজেও রাইসার কোনো খোঁজ পাইনি। ইতিমধ্যে আমার একটা মেয়েও হয়, নাম রাখি তার রাইসার নামের সাথে মিল করে রাইমা। রিয়াকে এখন আমার অসহ্য লাগে। তার কারণেই রাইসা আজ অনেক দূরে। কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এমন কোনো দিনই নেই, এমন একটা রাত নেই রাইসার জন্য আমার মন কাঁদে না। মাঝে মধ্যে বাচ্চাদের মতন কান্না করি। মনে প্রশ্ন জাগে যে রাইসা আমাকে এত ভালোবাসতো, সেই রাইসা কিভাবে এতদিন আমার থেকে দূরে আছে? নাকি যে ভালোবাসতে পারে সে প্রয়োজনে সব করতে পারে? আমার এখন একটিবার চিৎকার করে রাইসাকে বলতে ইচ্ছে করে, বাবা হওয়ার আনন্দের থেকে তোমার সাথে সারা জীবন একসাথে থাকার লোভ বেশি আমার। কিন্তু তুমি বোঝোনি, হয়তোবা বুঝাতে পারিনি। আমি অপেক্ষায় থাকবো তোমার ফিরে আসার। অন্তত একবার আমার সামনে এসো রাইসা। তোমার অভাব যে এতটা যন্ত্রণার হবে আমি কল্পনাও করিনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।